আমার পেছনে যে ভবনটি সেই ভবনে এখন আসলে নতুন করে যেটি আসলে কালকে সিইসির একটা কথা আমার খুব ভালো লেগেছিল যে বাংলাদেশ এখন গণতন্ত্রের ট্রেনে উঠতে চলেছে বা উঠে গেছে অলরেডি অন বোর্ড এই শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। কালকে আমি সারাদিন আসলে নির্বাচন কমিশনে ছিলাম, ফলো করেছি নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ অবজারভাররা কিভাবে কতটা তারা নির্বাচন পর্যবেক্ষণ করলো সেই বিষয়টির দিকে আমি লক্ষ্য রেখেছি। সুষ্ঠু ভোট হয়েছে, কিছু টুকটাক যেই সমস্যাগুলো ছিল বা যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ভালো তারা তাদের ভূমিকা পালন করেছে। আর যেই সমস্যাগুলো ছিল এখনও আছে, যারা ডিসপিউট নিয়ে আসছেন সেই বিষয়গুলো বা কমপ্লেইন নিয়ে এসেছেন তারা সেই বিষয়গুলো থাকবেই। কিন্তু আসলে যাই হোক না কেন 2/3 ভোট যখন একটা দল পেয়ে যায় এরকম একটা নির্বাচনের মাধ্যমে, তখন আসলে সন্দেহের আর তেমন কোনো অবকাশ কিন্তু থাকে না। তবে এর পরে আসলে কি হবে, কারণ বেশ কতগুলো জটিলতা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমার সাথে আজকে উপস্থিত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক ফেরদৌস মামুন। আমি তার সাথে একটু কথা বলতে চাই। ভোট কেমন হলো সেটি আমার সহকর্মী হিমাদ্রি জানতে চাইছিলেন আপনার কাছে, মানে আমরা সব এক্সপার্টদের কাছেই জানতে চাচ্ছি যে আসলে আপনি কেমন ভোট দেখলেন। শুরুতে যদি আপনি একটু বলেন যে ভোট আপনার কেমন মনে হলো, কেমন দেখলেন? প্রথমে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে যে এই ভোট অত্যন্ত চমৎকার ভোট হয়েছে এবং আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার যে এই ধরনের একটা সুষ্ঠু স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করবে এটা কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকই প্রথমে মনে করতে পারে, বিশ্বাসও করতে পারে না। কারণ প্রথম থেকে আমাদের এখানে এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হলো, সেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এবং তাদের এটাকে কি বলবো যে তাদের ক্ষমতা প্রয়োগ নিয়ে আমরা নানান সমালোচনা করেছি এবং সবচেয়ে বেশি সমালোচনা করেছি যে ডক্টর ইউনূস সরকার এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে উনি ঠিক করতে পারেন নাই। কিন্তু একটা প্রবাদে একটা কথা বলা হয় যে শেষ ভালো যার সব ভালো তার। ডক্টর ইউনূস আসলে উনি একটা ইউনূস ম্যাজিক দেখালেন আমি মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে একটা রক্তপাত হয় নাই, একটা সংঘর্ষ হয় না। যদি আপনি বলতে যান সেই অর্থে সংঘর্ষ কিছু হয়েছে, আমাদের মতো দেশে সংঘর্ষ হয়, ওটা আসলে হিসাবের মধ্যেই পড়ে না। যে সাধারণত 71 থেকে আপনি শুরু করে আজ পর্যন্ত যত নির্বাচনে যে ধরনের সংঘাত সংঘর্ষ, যে ধরনের কারচুপি ভোট ডাকাতির কথাগুলো আমরা শুনে আসছি, এই নির্বাচনে কোনো দল বলতে পারবে না যে হলো কোনো ধরনের কারচুপি হয়েছে বা বড় কোনো ধরনের হয়েছে। যদি যে সমস্ত উঠেছে এগুলি খুবই টুকটাক বিষয় উঠছে। দুটি আসনে কিন্তু আমি একটু মনে করে দিই ফেরদৌস মামুন, কালকে রাতে ঢাকা 13 আসন এবং ঢাকা 8 আসন, এই দুটো নিয়ে কিন্তু বেশ এখন পর্যন্ত এক ধরনের, আপনি জানেন কালকে রাতে সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছিল যে ঢাকা 8-এ সবাই যেন আসে। তাছাড়া মামুনুল হক যিনি আছেন ঢাকা 13 আসনের, তিনি কিন্তু গিয়েছিলেন ইসিতে কমপ্লেন দিতে। মানে ঢাকার মধ্যে বড় দুটি আসনে কিছু সমস্যা এবং এটি পরে আবার বাড়ে কিনা সেই আশঙ্কা রয়েছে কিনা সেটিও যদি একটু বলেন। আমি মনে করি না যে এইটাতে তেমন কিছু বাড়বে। আপনি দেখেন যে আসলে আমাদের এই দেশে আমরা যে জায়গাটা আশঙ্কার একটা বড় জায়গা ছিল, যে এই নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াগুলোতে এক ধরনের অপপ্রচার গুজব সৃষ্টি হবে যা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবে, আশঙ্কা তৈরি করবে। যে আপনি দেখেন এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই হয়েছে, কিন্তু কোনো আপনি টেলিভিশন বা পত্রপত্রিকায় ঢাকা 13 আসন বা 8 আসন বা বিভিন্ন আসন বা ঢাকার বাইরে 2-4টা এইগুলি নিয়ে কিন্তু প্রকৃত গণমাধ্যম যারা তারা কিন্তু বিশেষ কিছু বলে না। আমি নিজে ঢাকা 13 আসনের ভোটার, আমি কিন্তু দেখিনি সেখানে সেরকম কোনো কারচুপি হচ্ছে বা এরকম কোনো বিষয় হচ্ছে। জি, আপনার সাথে আমিও একমত। আসলে কারচুপি করার মতো অবস্থায় এইবারের ভোটে মনে হয় সেটা ছিল না। ভোট এতটাই স্বচ্ছ হয়েছে যে কেউ জোরালোভাবে দাবি তুলতে পারবে না। এখন কিছু কিছু কেন্দ্রে তো হয় একজন পরাজিত প্রার্থী চায় যে তার বিরুদ্ধে একটা জনগণের সিম্প্যাথি হোক, সে আসলে জেতার পথে ছিল, সে তাকে মানুষ একটু সহানুভূতি দেখাক, এই ধরনের ব্যাপারগুলি চলে আসে। কিন্তু আমার কাছে মনে হয় না যে কাগজে কলমে ওনারা দিন শেষে প্রমাণ করতে পারবে যে এখানে কোনো কারচুপি হচ্ছে বা ওনাকে কারচুপি করে হারানো হয়েছে। আরেকটা বিষয় আসলে আমার যেটা আসলে একেবারে আমি জানতে চাই একজন
সাংবাদিক হিসেবে কতগুলো বিষয় আমার কাছে মনে হচ্ছে যে এরপরে কি কোনো সাংবিধানিক কোনো সমস্যা, যেমন হ্যাঁ ভোট না ভোট নিয়ে আমি কথা বলবো, তার আগে আপনার সাথে কথা হচ্ছিল এখনই যে সাধারণত আমরা দেখে থাকি যে স্পিকার পড়ান হচ্ছে শপথ, এবার সেটি থাকছে না। সেই বিষয়টি যদি আপনি একটু বলেন যে শপথ আসলে কিভাবে পড়ানো হবে, বা সেই নির্বাহী আদেশটির বিষয়টা যদি আপনি একটু বলেন। বিষয়টা হয়ে গেছে যে এই নির্বাচনের আগেই কিন্তু আরও প্রায় আমার কাছে যতদূর মানে 20-25 দিন আগে কিন্তু যে নির্বাচনে জয়ী হলো পরে এই এমপিদেরকে কারা শপথ পড়াবে এটা নিয়ে গণমাধ্যমে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এটার কিন্তু উত্তর দিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। উনি কিন্তু বলে দিয়েছেন যে সাংবিধানিকভাবে এটার তেমন কোনো জটিলতা নেই, এটা রাষ্ট্রপতি বা ওনার মনোনীত যে কোনো ব্যক্তিকে দিয়ে এই শপথগুলো পড়ায় নিতে পারবে। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না যে সাংবিধানিক কোনো জটিলতা তৈরি হবে। হ্যাঁ ভোট না ভোট, এই হ্যাঁ ভোট না ভোটের আসলে আফটার ইফেক্ট কি, সেই বিষয়টি আসলে আমি একটু জানতে চাইবো, বা আসলে হ্যাঁ ভোট জিতলে কি হবে, না ভোট জিতলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্নও ছিল। কারণ আমার নিজেরই মনে হয়েছে যে বিষয়টি সম্পর্কে, কারণ যেহেতু বিষয়টি অত্যন্ত জটিল একটা লিখিত রূপ, যেই সংস্কার কমিশনের যেই সুপারিশ, সেটি সাধারণ মানুষের পক্ষে সব কিছু বোঝা সম্ভব না। এই বিষয়টা যদি আপনি একটু ফেরদৌস মামুন আমাদেরকে বুঝিয়ে বলেন যে হ্যাঁ না ভোটের যে বিষয়টি, এবং 2/3 ভোট পেয়ে ইতিমধ্যে সংসদের পথে বিএনপি, তারা কি চাইলেই আসলে এই হ্যাঁ ভোট, যদি হ্যাঁ ভোট জিতবে আমরা মনে করছি, তো চাইলেই কি তারা আসলে এটাকে তো জনগণের রায়, এটাকে কি আসলে পিছনে ফেলে দিতে পারবে, নাকি আসলে যদি তারা চায় তাহলে সেটি সম্ভব? আমি আসলে আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে বলতে হবে যে হলো আমাদের এখানে যে গণভোটটা হচ্ছে হ্যাঁ ভোট না ভোটের, সেই গণভোটটা কি, এই প্রশ্নটাই কিন্তু জনগণের কাছে প্রথম। এবং এই ভোট দিতে যেয়ে কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই আমরা কিসে ভোট দিব, হ্যাঁতে না নাতে। তার মানে কি যে জনগণের কাছে কিন্তু এই অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে বার্তা পৌঁছাতে পারে নাই যে তারা কি সংস্কার করতে চায়, কি ধরনের সংস্কার চায়। আসলে এই জায়গাটাতে আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের একটা দুর্বলতা ছিল, কারণ একটা ফেলিউরিটি বা ব্যর্থতার কথা আমরা বলতে পারি, তারা বোঝাতে সক্ষম হয় না। তারা বোঝাতে সক্ষম না। কেন বোঝাতে সক্ষম হয় না, এখন সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। বোঝাতে সক্ষম হয় না এই কারণেই যে এই যে রাষ্ট্র সংস্কারের, আপনাকে দেখতে হবে যে জুলাই আন্দোলনের ভিত্তি কী ছিল। জুলাই আন্দোলনের ভিত্তি ছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে। কোটা সংস্কারের আন্দোলনটা পরবর্তী হলো বৈষম্য বিরোধী আন্দোলন রূপ পেল। বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী রূপ পেল যে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে, তাই না? তার মানে কি যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এই ক্ষমতায় এসে কিন্তু তারা কিন্তু শেষেরটাই ধরলো যে আমরা রাষ্ট্র সংস্কার করব। আচ্ছা, রাষ্ট্র সংস্কার করতে গেলে পরে তারা বিভিন্ন কমিশন দিচ্ছেন, বহুত কিছু করলো, করার পর তারা যাদেরকে নিয়ে এসে এই সমস্ত কমিশন করলো তারা কিন্তু জনগণের কাছে শেষ পর্যন্ত বোঝাতে পারে নাই যে এই সংস্কারটা তারা কি করবে। তারপরও আমি মনে করি যে শুধু এই ইন্টারিম গভর্নমেন্টই না, পাশাপাশি আরও কিছু ব্যক্তি বা গোষ্ঠী এই হ্যাঁ ভোট না ভোট বা রাষ্ট্র সংস্কারে কী কী দরকার এগুলি নিয়ে কথা বলেছে। আমি তার মানে এই বলছি না যে এই গণভোটে যে রাষ্ট্র সংস্কারের যে সমস্ত আছে তার সব কিছুই খারাপ, যে ক্লজগুলো আছে 84টা যে পয়েন্ট আছে সেই পয়েন্টে সবগুলোই যে খারাপ তা কিন্তু বলছি না। কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে যে সমস্ত পয়েন্ট কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা কিন্তু তাদের পক্ষে মানাটা বেশ কঠিন। যেমন আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কিন্তু অলরেডি বিএনপি কিন্তু 19টা ডিসেন্ট দিয়ে রেখেছে। তার মধ্যে উল্লেখযোগ্য 2টা না বললেই না, যেমন তারা বলেছে সরকারের উচ্চ কক্ষের কথা বলেছে। উচ্চ কক্ষে কী হবে যে আপনার এই গণভোটে আছে যে এখানে ভোটের ফলাফলের সংখ্যানুপাতে উচ্চকক্ষে গঠন করা হবে। কিন্তু বিএনপি সরাসরি বলেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে যে না, নিম্নকক্ষে যে পদ যে সংখ্যাগরিষ্ঠতা থাকবে তার ভিত্তিতেই তারই আনুপাতিক হারে উচ্চ কক্ষ পৌঁছতে হবে। সুতরাং গণভোটে এখন বিএনপি সরকার গঠনের পথে তারা বিপুল সংখ্যক গিয়ে পেয়েছে। তারা যদি বলে যে না আমরা এটা মানি না, জনগণ কিন্তু তাদেরকে রায় দিয়ে দিয়েছে। তাদের ওই 19টা নোট অফ ডিসেন্ট, তাদের নোট অফ ডিসেন্টটাও কিন্তু তার মানে জনগণ বুঝে শুনেই রায় দিয়েছে। সুতরাং এখন
এখন বিএনপি যদি বলে যে আমি আমার নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলি আমি মানব না, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এইটা নিয়ে জটিলতা সৃষ্টি করার কোনো কারণ আছে। কিন্তু পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পলিটিক্যাল কমিটমেন্ট বলে একটা কথা আছে, যে রাজনীতিতে যেহেতু বাংলাদেশে এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি মিলেই তো এই গণ অভ্যুত্থানটা করেছে, তারা একটা ঐক্যমতে পৌঁছেছে। সেখানে তারা যে বলেছে যে তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, বেশ কিছু সংস্কারের কথা আছে, সেগুলো অধিকাংশই আমার ধারণা যে বিএনপি ক্ষমতা আসলে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু যে মূল যে তারা যে 19টা জায়গা যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এই জায়গাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তোবা এর ভিতর অধিকাংশ হবে, কিন্তু বেসিক কয়েকটা জায়গা পরিবর্তন করতে গেলে বিএনপিকে কিন্তু খুব রয়েস হয়ে আগাতে হবে, খুব হিসাব কিতাব করে আগাতে হবে। তা না হলে পরে দেখা যাবে যে জনগণের রায় হারানোর একটা বা সমর্থন হারানোর সমর্থন হারানোর। আরেকটি বিষয় আমি একটু ফেরদৌস মাহমুদ জানতে চাই, আপনি বলছিলেন যে 84টি ক্লজ, এই ক্লজের মধ্যে বা 19টি যে নোট অফ ডিসেন্ট, এগুলোর মধ্যে কি উল্লেখযোগ্য দুই একটি আমরা জনগণের সামনে একটু বলতে পারি কিনা, দর্শকদের জন্য, যাতে বোঝার জন্য যে দুই একটা বিষয়? হ্যাঁ, আমরা বলতে পারি। এই যে প্রথম আমি যেমন বললাম যে এই যে সংসদের উচ্চ কক্ষের ব্যাপার, তারপর রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপার, রাষ্ট্রপতির ক্ষমতার সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পার্টির প্রধান এবং তারপর পার্টির প্রধান সরকার প্রধান হতে পারবে না। তারপর হচ্ছে এই যে দুর্নীতি দমন কমিশনকে আপনার এই সাংবিধানিক প্রতিষ্ঠান করা। তারপর আপনার আরও আছে যে এই যে পুলিশের ভিতরে একটা স্বতন্ত্র করা। এরকম অনেকগুলো বিষয় আছে যার সবগুলি কিন্তু আসলে শুধু বিএনপি না, যে রাজনৈতিক দলই মানে জয়লাভ করে বাংলাদেশের এই ক্ষমতায় নেক্সট সরকার গঠন করতে, তাদের সবার পক্ষে কিন্তু এই সব আপনার গণভোট মানা সম্ভব না বলে আমি মনে করি। আরেকটা বিষয় যদি ফেরদৌস মাহমুদ আপনি একটু বলছিলেন, আমরা আসলে এই বিরতির সময় বা কথা বলার ফাঁকে আমরা বলছিলাম যে ক্ষমতায় আসছে বিএনপি, এটা ঠিক আছে, কিন্তু যেহেতু জামায়াত এতগুলো সিট, এই প্রথমবারের মতো তারা আসলে এত বিপুল সিট তারা পেল, এক ধরনের চাপে আসলে বিএনপি থাকবে। এই যে চেক অ্যান্ড ব্যালেন্সটা, এটা আসলে আপনি বলছিলেন যে নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। না, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে বলবো যে আসলে বাংলাদেশের মানুষ, আমি আমার জায়গায় মনে করি যে বাংলাদেশের মানুষ এত ধর্মান্ধ না। সে জায়গায় জামাতে যে পরিমাণ সিট পেয়েছে, এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে একটু অবাক হয়েছি। তবে পাশাপাশি কিন্তু অবাক হওয়ার কারণ এটাই যে আমি মনে করি যে আগামীতে যে বিএনপি সরকার ক্ষমতা যাবে এবং রাষ্ট্র পরিচালনা করবে, এইটা বিএনপি সরকারের জন্য কিন্তু একটা সবসময় একটা সতর্ক সংকেত হিসাবে থাকবে। কারণ যে তারা জানে যে আমরা সরকার পরিচালনায় ব্যর্থ হলে পরে, আমরা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে পরে, যে পরবর্তী ক্ষমতায় আসার পথ সুগম হবে এই জামাতে। এর পাশাপাশি কিন্তু আমাদের জন্য আমি মনে করি যে এটা একটা দুঃসংবাদের মতো যে বাংলাদেশের মতো একটি দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, এই মৌলবাদের দিকে ঝুঁকে যাক, এটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কামনা নয়। কারণ এতে রাষ্ট্রের মঙ্গল হবে, দেশের উন্নতি হবে, এটা আমি মনে করি না। আমার শেষ প্রশ্ন ফেরদৌস মামুন, আমার কাছে মনে হয়েছে একজন নারী হিসেবে নারীদের একটা বিপুল ভোট এখানে ছিল। আমাদের দেশে যখনই ভালো নির্বাচন হয়, নারীর ভোট সবসময় একটা ফ্যাক্টর হয়, এটা সত্য কথা। এবারও সে কাজ করেছে, কিন্তু এবার একটু অন্যরকমভাবে, মানে যেভাবে আসলে জামায়াত বক্তব্য দিচ্ছিল নারীদের নিয়ে, মানে এই রাজনৈতিক দলটি যা করছিল তার সাথে বাংলাদেশের সব নারীরা কিন্তু একমত হয়নি। ফলে আপনি কি একমত হবেন কিনা আমার সাথে যে আসলে নারীর ভোট এখানে একটা বেশ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? হ্যাঁ, আপনি দেখেন যে হলো জামাতের যে মূল 4টা স্তম্ভের উপরে জামাত রাজনীতি করে, তার প্রথমটা কিন্তু শরিয়া ভিত্তিতে দেশ চালাতে হবে। শরিয়া ভিত্তিতে দেশ চালাতে হলে পরে শরিয়া আইনে কোথাও কিন্তু নারী নেতৃত্বের কথা নাই। যে কারণে আপনি দেখেন জামাতের আমির কিন্তু একটা পর্যায়ে যায় বলতে বাধ্য হয়েছিল, ওনাদের মানে মূল নীতি থেকে সরে এসে বলতে বাধ্য হয়েছিল যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে প্রচলিত আইনে দেশ চালাবো। এবং আপনি দেখেন যে ওনাদের কিছু বক্তব্যের ভিতরে কিন্তু এটা কি বেশ ব্যবধান ছিল কথার, যে কথাগুলো টুইস্ট ছিল, এক এক সময় একবার এক এক রকম টুইস্ট এরকম কথা বলছিল। যে কারণে হয়েছে যে স্বাভাবিকভাবে যে আমাদের কিন্তু অলমোস্ট অর্ধেক ভোটারই কিন্তু নারী ভোটার। তো স্বাভাবিকভাবে যে জামাতের মতো একটা দল ক্ষমতা আসলে পরে যে নারী ভোটাররা কিন্তু চিন্তা করছে যে আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমাদের চলাচল, আমাদের কার্যক্রম, কাজ করা, আমাদের কর্ম
কি এটার উপর প্রভাব ফেলবে এইটাকে কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না জামাত। কারণ এইটা কিন্তু শরিয়া আইনে কিন্তু আপনি যদি দেখেন তাহলে কিন্তু নারীদের ওই অন্দরমহলেই থাকার, এখন অনেক এমনকি ধর্মভিত্তিক অনেক রাষ্ট্রও কিন্তু এখান থেকে সরে আসছে ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ, কারণ সরে আসতেই হবে, কারণ যে কোনো দেশেরই কিন্তু নারী জনসংখ্যা কিন্তু অলমোস্ট সব দেশেরই এই মানে 45 to 50 কর্মজীবী নারীদের একটা নারীদের একটা অনেক বড় বিষয় থাকে। সুতরাং কোনো দেশই কিন্তু এই 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 ধর্মের এই জায়গাটায় থাকার পক্ষে না। তাই আপনি দেখেন যে শুধু না, ইসলামিক অনেক দেশগুলোতেই কিন্তু যে নারীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার, কাজ করতে দিতেছে। এবং আমাদের দেশে আমি বিশেষ করে মনে করি যে এই ভোটে নারীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে একটি কারণে, যে কারণ আমি মনে করি যে তারা এই জামাত এটাকে ঠিকমতো ব্যাখ্যা দিতে আমার পারে মনে না। হয় আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আপনাকে ধন্যবাদ। আমি যদি একটু মোটা দাগে তানিয়া এবং হিমাদ্রি আপনারা আছেন, আমরা যদি একটু মোটা দাগে বলে দিই আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো। সেটি হচ্ছে যে আপনি জিজ্ঞাসা করেছিলেন শপথ কে পড়াবে, সেই সাথে উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয়টি এলো নোট অফ ডিসেন্ট যে দিয়েছিল, 19টি নোট অফ ডিসেন্ট ঐকমত্য কমিশনের কাছে বিএনপি, ফলে এই উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে সেই বিষয়টি এলো। অর্থাৎ যা কিছু আসলে জটিলতা আছে, যেহেতু ভোটটা হয়ে গেছে মোটামুটি সুশৃঙ্খলভাবে, ফলে এটা ধরা যায় যে এখন ধীরে ধীরে এই সমস্যাগুলো হয়তো উতরে যাওয়া যাবে। সেই সাথে কথা হলো নারীর ভোট নিয়ে, কথা হলো কিভাবে আসলে বিএনপি দেশ চালাবে, বিরোধী দল যারা আছে তারা আসলে কতখানি চাপ প্রয়োগ করবে, চাপে রাখবে, এবং চাপে রাখাটা আসলে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের একটা ভূমিকা। উর্মি, আরেকটা প্রশ্ন, সবশেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, শেষ হয়ে হইল না শেষ, আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হচ্ছে এই প্রথম বিগত নির্বাচনগুলো থেকে এবারে নির্বাচন আমরা দেখেছি, আপনার মুখের হাসি বলে দিচ্ছে নির্বাচনটা কতটা শান্তিপূর্ণ ছিল গণমাধ্যম কর্মীদের জন্য। এই প্রথম বোধে কোনো গণমাধ্যম কর্মী আহত হয়নি। আমরা প্রত্যেকবার দেখেছি কোনো না কোনো নির্বাচন কভার করতে গেলে ক্রোধটা যেন গণমাধ্যম কর্মীদের উপরে এসে পড়ে, প্রতিশোধটা যেন গণমাধ্যম কর্মীদের উপরে এসে পড়ে। এবারে প্রথম কোনো নির্বাচন দেখলাম যেখানে গণমাধ্যম কর্মীরা কোনো সহিংসতার শিকার হয়নি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে? এর আগে তো অনেকগুলো নির্বাচন আপনি কভার করেছেন। আমি একটা কিছু কথা বলতে পারি হিমাদ্রি, যে আসলে সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম কিন্তু পার্ট অফ সোসাইটি, মানে সমাজেরই একটা অংশ, তারা বাইরে থেকে আসে না। ফলে যখন কোনো একটা ঘটনা ঘটে, ঘটনাটা যদি ঠিক মতো ঘটে তাহলে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে না, এটাই স্বাভাবিক। যেহেতু ভোটটা পুরোটাই একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, মোটামুটি দুই একটা সহিংসতা ছাড়া খুব একটা সমস্যা কোথাও হয়নি, সেই কারণেই কিন্তু গণমাধ্যম কর্মীরাও তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পেরেছে এবং সহিংসতার শিকার হয়নি। যদি ভোট এরকম হতো যে ভোটে প্রচণ্ড সহিংসতা হচ্ছে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হতো। এটা আসলে পুরো যে ঘটনাটা যেটি আসলে সুষ্ঠুভাবে হয়েছে তারই একটা প্রতিফলন আমরা গণমাধ্যম সিস্টেমের প্রভাব, নিশ্চয়ই সিস্টেম অদূর ভবিষ্যতে বজায় থাকবে। উর্মি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।